সাহস পাচ্ছিল না। সেই সময় আমরা রেড ভলেন্টিয়ার্স হিসেবে কোভিড ওয়ার্ড, হাসপাতালের কোভিড ওয়ার্ড, সেইখানে প্রায় দিনে বহুবার জাস্ট ঢোকা বেরোনো আমাদের কাছে একটা বড় রকমের এক্সপিরিয়েন্স আছে। এই যে করোনা পরিস্থিতি, এই ভয়টা কাটিয়ে তোলা, কারণ একজন করোনা পেশেন্ট, তাকে যদি বলা হয় যে আপনার বাড়ির পেশেন্টটাকে হসপিটালাইজ করতে হবে, কোনো পরিস্থিতি খুবই খারাপ, তো শুধু পেশেন্টেরই নয়, তার বাড়ির লোকও আমরা ফিল করেছি, আমরা দেখেছি যে তার বাড়ির লোকের মতো এই চিন্তা ভাবনাটা যে কোভিড ওয়ার্ডে যাচ্ছে একরকম বলতে গেলে নরকে যাচ্ছে। তো সেই পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার্স হিসেবে আমরা ওই নরকে দিনে 10 বার যাতায়াত ছিল, এবং সেই পরিস্থিতিতে আমরা এই জিনিসটা ফিল করেছি যে করোনা হয়তো রোগটা আছে, ভাইরাস অবশ্যই আছে, কিন্তু সেটাকে যেভাবে টেলিকাস্ট করা হচ্ছে, যেভাবে দেখানো হচ্ছে, আসলে হয়তো সেইটা অত ভয়ঙ্কর নয়। কারণ কোভিড ওয়ার্ডে আমরা যখন গেছি, অনেক ক্ষেত্রেই আমাদের মধ্যে দেখা গেছে যে সেই সময় আমরা অতটা প্রোটেকশন, যেরকম বলা হচ্ছিল যে পিপিই কিট পরেই পুরো যেতে হবে, মাস্কের পর মাস্ক, লেয়ারের মাস্ক পরে পুরো যেতে হবে, অনেক ক্ষেত্রে যেতে পারিনি। কিন্তু সেই অবস্থায় আমরা দেখেছি যে হসপিটালে যারা কোভিড ওয়ার্ডে কাজের সঙ্গে যুক্ত, তারা শুধু দুহাতে দুটো গ্লাভস, দুখানা মাস্ক, এই পরেই তারা দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। তাদের কিন্তু সেই ভয়টা নেই। তো তাদের থেকে, এবং এই যে আমরা কাজ করেছি রাস্তায় নেমে বিভিন্ন মানুষের সাথে সোশ্যাল ডিস্টেন্সিং এর টাইমে, যে আমরা সামাজিক মেলবন্ধনটা তৈরি করতে পেরেছি, তো এইটা আমাদের অনেক সাহস জুগিয়েছে আমাদের কাজ করতে, এবং চলার পথে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তো আপাতত এইটুকুনি বলবো, বলে পরবর্তী ডাক্তারবাবু উনি আমাদের প্রথম দিকে প্রিকশন বলতে গেলে আমরা শুধু হ্যান্ড গ্লাভস, মাস্ক ব্যবহার করতাম, আর রেগুলার বেসিসে যেরকম হতো যে স্যানিটাইজারের বোতল ক্যারি করা, স্যানিটাইজ করে নেওয়া নিজেদের মধ্যে। হয়তো কোভিড ওয়ার্ডে বা হসপিটালে যাওয়া হলো, ফিরে এসে বা হসপিটাল থেকে বেরিয়ে এসে সারা গা স্যানিটাইজ করা, বাড়ি ফিরে এসে রীতিমতো চান করা, এই ধরনের প্রিকশন প্রথম দিক থেকে আমরা নিয়েছি। পরবর্তীকালে প্রচুর মানুষ আমাদের সাহায্য করেছেন, এই পিপিই কিট, ফেস শিল্ড যেটা, এছাড়াও আরো উন্নত মানের গ্লাভস, উন্নত মানের মাস্ক আমাদের দিয়ে সাহায্য করেছে। তো সেইগুলো আমরা একটা টাইমে ব্যবহার করেছি। আর সব থেকে বড় কথা যে সেই সময় স্যানিটাইজ করার একটা প্রথা ছিল। তো যে এলাকায় বা যার বাড়িতে হয়তো কোভিড হয়েছে, বা কোনো একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, সেখানে হয়তো কোভিড হয়েছে, সেখানকার লোকাল মানুষ আমাদেরকে জানিয়েছেন যে তারা কোভিড থেকে হয়তো সেরে উঠেছে, কিন্তু ফ্ল্যাটটা স্যানিটাইজেশনের দরকার। তো সেখানেও আমরা যেতাম। তো সেক্ষেত্রে প্রিকশন যখন যেরকম সম্ভব হতো তখন সেইভাবে আমরা নিয়েছি, কিন্তু আমাদের মনের জোরের জন্যই হয়তো আমরা সেইভাবে ভেঙে পড়িনি, যেটা আর 5টা জায়গায় এক এক ক্ষেত্রে দেখা গেছে মানুষের মধ্যে তার হয়তো কিছুই হয়নি, কিন্তু সে চিন্তায় তার ভেতর একটা ভয় থেকে, আতঙ্ক থেকে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এই মনের জোরটার জন্যই হয়তো আমাদের সেরকম কিছু এফেক্ট পড়েনি, আমরা নিজেদের কাজে এগিয়ে গেছি। প্রিকশন বলতে আমাদের একদম মনের জোরটাই হচ্ছে মেন প্রিকশন। এইটুকুই ধন্যবাদ। খুব সুন্দরভাবে বললো যে কোনো ভয়কে তারা ভয় হিসেবে মানেন, তারা এগিয়ে চলেছে। এই এগিয়ে চলার কারণ, এবং ও যেটা বললো যে স্যানিটাইজ করা, বাড়ি বাড়ি স্যানিটাইজ করা, সত্যিকারে আমাদের যেটা এখানকার লোকাল যে প্রশাসন, তারা ব্যর্থ ছিল বলেই তো এই আমাদের ছোট ছোট ভাইদের দায়িত্ব নিতে হয়েছে যে ওই এলাকায় গিয়ে স্যানিটাইজ করা। তারা দায়িত্ব পালন করেছে। এরপর আমি ওর গোপাল বিশ্ববিদ্যালয় বলছি, যদি তারা কিছু অভিজ্ঞতা বলে। আচ্ছা, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট চিকিৎসক অমিত মান মহাশয়।
আচ্ছা, মোটামুটি আমার মনে হয় শোনা যাবে, আপনারা প্রায় কেউ মাস্ক পরেননি, সেজন্য আমি মাস্কটা পরেই থাকি। তার কারণ ও বলেছে যে প্রিকশন দরকার হয়নি, কিন্তু এটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি পরে বলছি। রেড ভলেন্টিয়াররা যে কাজ করেছে, প্রথম কথা তাদের কোনো অভিনন্দন জানিয়ে, তাদের কোনো কৃতিত্ব দিয়ে কোনোভাবে সেই কাজটাকে মাপা যায় না। তার কারণ হলো, পৃথিবীতে কিছু সময় আসে যে সময়টা অন্য সময় থেকে একদম আলাদা। আমার বয়স তো প্রায় 70 হতে চলবে, এখানে আরো অনেক বয়স্ক আছে, তারা জানেন যে জীবনের আমি যদি পেছন দিকে তাকাই, তাহলে দেখবো এমন অল্প কিছু সময় হয়তো আছে যে সময়টা সারা জীবনে একটা বিশাল ছাপ রেখে গেছে, যার সঙ্গে অন্য কোনো সময় কোনো তুলনা হয় না। সেই সময়টা একদম আলাদা, একদম অনন্য। দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। কোভিড এর সময় এমন একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছিল, যে পরিস্থিতি আমরা হয়তো আলবার্ট কামুর বই দেখেছি, পড়েছি প্লেগে, কিন্তু আদারওয়াইজ আমাদের দেশে, কারণ আমরা আমাদের জন্মের পর আগে যে সমস্ত কলকাতার প্লেগ বলুন, অন্য সমস্ত মহামারী বলুন, সেগুলো কিন্তু সবই প্রায় আমাদের জন্মের আগে। আমরা কিন্তু সেগুলো কোনোটা প্রত্যক্ষ করিনি। আমরা প্রথম প্রত্যক্ষ করলাম এমন একটা মহামারী, যেটা সমস্ত জনজীবনকে স্তব্ধ করে দিচ্ছে। শুধু স্তব্ধ করে দিচ্ছে না, অনেকগুলো ফ্যাক্টর। একটা টোটাল, এক নম্বর হলো জনজীবন স্তব্ধ, ইকোনমি পুরো স্তব্ধ, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা শুধু আমাদের দেশে না, আমাদের জন্য হয়তো বেশি করে সারা পৃথিবীতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার বা স্বাস্থ্যের যে পরিষেবা, সেটা যে কত অপ্রতুল, তার যে কত ডেফিসিয়েন্সি আছে, একদম চোখে আঙুল দিয়ে বারবার দেখি প্রতিটা স্তরে, এবং মানুষ যে কত অসহায়, সেইটা আমাদের এই কোভিড মহামারী আমাদের একদম পরিষ্কার ভাবে দেখিয়ে দিচ্ছে। এবং একটা ইন কেস অফ ডায়ার এমার্জেন্সি, যখন একটা বিরাট সংখ্যক লোক এফেক্টেড হচ্ছে, তখন যে আমাদের দেশের যে স্বাস্থ্য, শুধু আমাদের দেশে না, এমনকি যারা অ্যাডভান্স দেশে তো দেখা গেছে, তারা কখনো এইভাবে ভাবেইনি যে সেই পরিষেবা কেন। এবার কোভিডের একটা অদ্ভুত জিনিস হলো যে কোভিডের মোকাবিলা এর আগে করা হয়। কোভিড রোগটা সম্বন্ধে প্র্যাকটিক্যালি কেউ এখনো পর্যন্ত যে খুব ভালোভাবে জানে তা না। সকলেই যেটা বলেছে সেটা তার ধারণা, চিকিৎসার ধারণা। প্রতি মুহূর্তে চিকিৎসার প্রোটোকল পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে তার কতটা বিপদ না পাল্টাচ্ছে। এই যে প্রিকশন নেওয়া, কি প্রিকশনটা সত্যিকারের জরুরি, সেটারও প্রোটোকল কিন্তু প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে যে রেড ভলেন্টিয়ারে যে কাজটা করেছে, তার পরিমাপটা কিন্তু কোনো দিক থেকে তুলনা হয় না। যারা করেছে সবাই যে খুব বুঝে করেছে তা না। সবসময় যে একটা লোক একটা মহৎ কাজ করতে গেলে সবাই যে খুব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জিনিস বুঝে করে এরকম ব্যাপার না, কিন্তু সামগ্রিক জিনিসে তার রোলটা কিন্তু রয়েছে। এবং এখানে এমন যেটা বলছেন, এমন অনেক লোক আছে যাদের নাম কেউ কোনোদিন জানে না। টিপিক্যালি এরকম তো স্বাধীনতা সংগ্রামে কত মানুষ এ করেছে, তাদের কে কার নাম জানে? আমরা কয়েকটা নাম জানি, বাকি কত লোকে কত স্যাক্রিফাইস আছে। যে বাম আন্দোলনের কথা যদি বলেন, বাম আন্দোলনের কত জায়গায়, কত মানুষের কত জায়গা ছিল, সেটা কেউ মনে রাখে? তার ছেলে বলে মনে রেখেছে কিনা সন্দেহ, তার তো খারাপ। সেটা যে কেউ কাজ করে না। যখন একটা লোক কাজ করে, তার ভালো লাগে বলে কাজ করে। কাজ করার সবচেয়ে বড় জিনিস হলো তার ভালো লাগা। এই ভালো লাগাটার আবার বিভিন্ন কমিটমেন্ট আছে। কমিটমেন্ট যেমন ধরুন সোশ্যাল কমিটমেন্ট বলুন, তার ইডিওলজিক্যাল বা আদর্শগত কমিটমেন্ট বলুন, তার পলিটিক্যাল কমিটমেন্ট বলুন, কমিটমেন্টের বিভিন্ন ধারা আছে। এখন ধরুন রেড ভলেন্টিয়ারকে যদি বলা যায়, ভাই তুমি তো কাজ করলে, তুমি কাজ করে তো সেরকম ভোট বাড়বে না, তাহলে কি তুমি কাজ করবে? এই জিনিসটা পরিষ্কার করা হয় যে আমি একটা কাজ করতে যাচ্ছি, এই কাজ করে যদি আমি দেখি আমার ভোটটা বাড়লো, আমি তাহলে করবো। একটা হাতে নাতে আমি একটা প্রাইজ পাচ্ছি, ভোট বাড়লো, আমি হাতে নাতে প্রাইজ পেলাম, তাহলে আমি করবো কি করবো? এই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। আমার কতগুলো সোশ্যাল কমিটমেন্ট আছে, সেই সোশ্যাল কমিটমেন্ট কিন্তু আমাকে করতে হবে। সেটা আমি করি, অন্য লোক করে, কাউকে না কাউকে করতে হবে। এই সোশ্যাল কমিটমেন্টটা কিন্তু মেন।
এইখানে আমাকে পরিষ্কার করতে হবে যে আমার ভোট বাড়ছে না বাড়ছে, আমার ইডিওলজি লোকের কাছে পৌঁছচ্ছে না পড়ছে, আমার যে কাজটা সেই কাজটা করা উচিত। রেড ভলেন্টিয়ার যেটা প্রাথমিকভাবে করেছে তার সোশ্যাল কমিটমেন্ট, এটা প্রাথমিকভাবে বোঝা যে সে যার কাছে গেছে। এখানে তো প্র্যাকটিক্যালি সত্যি একটা চিকিৎসার ব্যাপারে কিন্তু ধরুন আমার কাছে একটা রুগী এসছে, আমি জিজ্ঞেস করবো তাই তুমি কোন পার্টি করো, জিজ্ঞেস করবো করা করতাম। ধরুন আমি জানি সে লোকটা কি পার্টি করে, তাহলে কি তাকে আমি আলাদাভাবে কথা করবো? নিশ্চয়ই না। কখনো হয় না চিকিৎসার ক্ষেত্রে, এটা হয় না। চিকিৎসার ক্ষেত্রে কোনো বেরিয়ার হয় না। আপনি একটা লোককে সাহায্য করছেন, এখানে যেমন চিকিৎসাও যেরকম, শ্মশান ঘাটও সেরকম, সবই একই জিনিস, যেখানে কোনো ভেদাভেদ কিছু হয় না। আপনি যখন কাউকে পাশে দাঁড়াচ্ছেন, সব লোকের পাশেই আপনাকে দাঁড়াবে, এবং সেটা জানিয়ে এইখানেই তাদের কিন্তু আমি একটাই বলবো যে 22 এপ্রিল যে ডেটটা সিলেক্ট করেছিল, ডেফিনেটলি হয়তো মাথায় ছিল যে লেনিনের জন্মদিনে রেড ভলেন্টিয়ারের সৃষ্টি, আপনারা সেটা মনেও রেখেছেন। এটা একটা মানে লেনিনের প্রতি শ্রদ্ধার্ঘ যদি জানানোর একটা বড় উপায় হয়, সেটা রেড ভলেন্টিয়ারের একটা কাজ। এখন এই কাজটা তাহলে ভবিষ্যৎটা কোথায়? আমি একটা কাজ করেছি, ডেফিনেটলি কাজগুলো কতগুলো জিনিস আরো অন্যভাবে করা যেত, আরো বেটার ভাবে করা যেত, তার প্রিকশন একটা রাখা যেত। ও যে কথাটা বললো যে আমরা ঠিকই একটা যুবক বয়সের যে প্রাণের জোয়ার থাকে সেটা ভাবে না যে আমার কি হবে না হবে, সে কাজটা করছে। আমি একটা কথা বলি, যে বললো যে যা বলা হয় সেগুলো ঠিক নয়। আমাদের ডাক্তারদের, শুধু ডাক্তার না, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু বেশ কয়েকজন মারা গেছে, বেশ কয়েকজন। আমার ব্যাচে কম করে 15 থেকে 20 জন মারা গেছে। আমার রুমমেট ছিল হোস্টেলে, সেও মারা গেছে। তাকে আমি তার কদিন আগে বলেছিলাম, তার নাম বাবলু, বাবলু এটা ঠিক হচ্ছে না, তুই যেভাবে করছিস তুই কোনো প্রিকশন নিচ্ছিস বুঝতে পারছিস, তুই এটা ঠিক করছিস না। যেমন লোকে বলে, এরাও যেমন বলে, ও আমাকে সেরকম ভাবে বলেছে, সেই মানে 70 সালের মতোই বলেছে, আরে ছাড়, ও কি ছেড়ে দেবে। তার কিছুদিন পরে ভর্তি হলো, মারা গেল। এখন আমরা কিন্তু কখনো চাইবো না যে আমার সঙ্গে যারা কাজ করছে তাদের কখনো কারোর ক্ষতি হোক, এটা অ্যাডভান্স এফেক্ট করবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি যদি কোনো একটা লোককে ডেকে আনি যে ভাই চলো তুমি আমার সঙ্গে কাজ করতে, তার দায়িত্ব কিন্তু আমার, এবং তার দায়িত্ব যখন আমার, আমাকে কিন্তু নিজে সেই কাজটা করতে হবে যাতে আমার সঙ্গে সেই কাজটা করে। মানে প্রিকশন সবসময় অত্যন্ত জরুরি। এখানে কিন্তু কোনো ধরনের ঢিলে দেওয়ার প্রশ্ন আসে না। এটা ভদ্রেশ্বরও যারা, তাদের আমি বলেছিলাম। আমাদের সবাই নাম জানেন যে ডক্টর অরুণ সিং। অরুণ সিং তো এই ব্যাপারে দীর্ঘ বক্তৃতা দিচ্ছে। তো অরুণ আমার ভাইয়ের খুব ক্লোজ হওয়ার জন্য পড়েছিল। আমি ওকে বলেছিলাম যে তুই অত বড় বড় বলতাম না, তোকে ঘুরিয়ে ফেলছি, একদম স্পেসিফিক করে কথা বল, কারণ এই জায়গাটা খুব জরুরি। আমরা কোনো ক্ষেত্রে কখনো যদি আমাদের কোনো বন্ধু কোনোভাবে এফেক্টেড হয়, তার বাবা মায়ের কাছে উত্তর দেওয়া আমার পক্ষে মুশকিল আছে। এই জন্য কখনো কোনো কাজ করতে গেলে আমাকে কিন্তু এনসিওর করতে হবে যে আমার সঙ্গে যারা কাজ করছে তাদের প্রিকশনগুলো যেন পরিষ্কার হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে আমি বলবো যে আমি একটু দুঃখিত, এক্ষেত্রে আমাদের সাহায্যদের একটু দেওয়া যেত বোধ হয়, বেশি করে দেওয়া যেত। নেওয়া হয়নি তা না, আরেকটু বেশি করে বোধ হয় নেওয়া যেত, বা ভবিষ্যতেও বোধ হয় নিলে সুবিধা হয়। ডেফিনেটলি আমাদের রোল তো আর প্রিন্সিপাল রোল না, মূল রোল না, মূল রোলে দেয়, কিন্তু আমাদের সাপোর্টিভ রোল, সাপোর্টিভ রোলটা বোধ হয় আমরা বেটার প্লে করতে পারি। এরপরের প্রশ্ন হলো তাহলে ইন ফিউচার কি করবে? ধরুন কোভিড চলে গেল, এখনো পর্যন্ত যা আছে মোটামুটি, যদি না নতুন স্ট্রেন বেরুক না বেরুক, সেই অনুযায়ী তার মৃত্যুর যে মিছিল, সেই মৃত্যুর মিছিলটা হয়তো আমরা অতটা দেখতে পাবো না, আশা করা যাচ্ছে। কারণ যে কোনো এপিডেমিক মানে যে রোগটা একটা বিশালভাবে ছড়ায়, এপিডেমিকের তো টিকে আরম্ভ হয়েছে তো যে কোনো রোগের অনেক আগে। টিকে প্রথম আরম্ভ হয়েছে কোথায়? আপনাদের ধারণা আছে প্রথম টিকে পৃথিবীতে কোন রোগের টিকে দিয়ে আরম্ভ হয়েছে? মরকক্সের টিকে দিয়ে আরম্ভ হয়েছে। সেটা তো মানে বোধ হয় অষ্টাদশ শতাব্দীর শেষে। তার আগে তো নিশ্চয়ই টিকে বলে কোনো পদার্থই ছিল না। পৃথিবী বহু মহামারী দেখেছে। মহামারী থেকে সব লোক মরে গেছে না। মহামারী, যে কোনো মহামারী হলে দুটো কাজ হয়, একটা হলে একদিকে লোক মরে যায়, আর একদিকে রোগের বিরুদ্ধে প্রতিরোধটা মানুষের মধ্যে তৈরি করা। যে সকল হার্ড ইমিউনিটি কথাটা, আর হলো HARD নয়, HERD,
হার্ট মানে এখানে জনগোষ্ঠী, জনগোষ্ঠীর এখানে, এবং সবসময় কিন্তু সব রোগে আবার হার্ট ইমিউনিটি তৈরি হবে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা রোগের ইমিউনিটি হতে গেলে যে ডোজে শরীরে ঢুকতে হবে সেই ডোজে যদি ইমিউনিটি তৈরি করার ডোজে যদি আমার শরীরে ঢোকায় মরে যায়, সেক্ষেত্রে কিন্তু হার্ট ইমিউনিটি তৈরি হবে। হার্ট ইমিউনিটি সেইগুলোর হতে পারে যে ক্ষেত্রে আমি মরতেও পারি, না মরতে পারি। যদি আমি না মরি তাহলে আমার ইমিউনিটি হবে, মানে আমার ইমিউনিটি তৈরির জন্য। আর যদি মরে যাই তাহলে তাহলে এটা ছুঁয়ে গেছে। মানে বেশিরভাগ লোক যে এপিডেমিক গুলো পেরিয়ে এসছে সেখানে একটা পর্যায়ের পরে মানুষের শরীরে রোগের বিরুদ্ধে ক্রমশ প্রতিরোধ তৈরি হয়েছে, এপিডেমিক পিছিয়ে এসছে। পিছিয়ে এসছে মানে উড়ে চলে গেছে না, আবার কখনো অন্য রূপে সেই জিনিসে। ইউরোপে তো অনেকবার লেগেছে ব্ল্যাক ফিভার, ইউরোপের তো চেহারা পাল্টে। অ্যাকচুয়ালি একটা সময় হয়েছিল 14 শতাব্দীতে, বোধহয় যারা ইতিহাসের ছাত্র আমার থেকে ভালো জানেন, সেটা ইউরোপের প্রায় 1/3 মানুষ প্লেগে মারা গেল, যার জন্য ইউরোপের ইকোনমিক সিচুয়েশনটাই পাল্টে গেল। ইউরোপের ক্যাপিটালিজমের শুরুর একটা বড় ভূমিকা আছে প্লেগের কারণে। সেক্ষেত্রে আমাদের দেশে কলেরা বলুন, স্মলপক্স বলুন, ম্যালেরিয়া তো ছিলই, চিরকাল ছিল, একটা বিশাল পরপর চলে গেছে। কিন্তু এই মহামারীটা আপাতত যেটা আশা করা যাচ্ছে যে মৃত্যু সেই জায়গাটা যেখানে আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে এমন যে কবর পর্যন্ত মাটিতে দেওয়ার জায়গা নেই, হাজারে হাজারে গঙ্গার কাছে যাচ্ছে, তার কোনো সংখ্যাও নেই, তার কোনো হিসেবও নেই। WHO একটা কনজারভেটিভ এস্টিমেট দিয়েছে 40 লাখ ভারতবর্ষে মারা গেছে। এরা বলছে 3-4 লাখের বেশি না, বলেছে। কনজারভেটিভ এস্টিমেট হলো খুব কম করে হলো 10 গুণ। ভারতবর্ষে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে। বলতে পারেন যে ভারতবর্ষের লোক সংখ্যা অনেক বেশি। সেই পর্যায়টা হয়তো আমরা আর পাবো না, কিন্তু সেক্ষেত্রে তাহলে রেড ভলেন্টিয়ারের এরপরে ভূমিকা নেই। আমরা কি তাহলে রেড ভলেন্টিয়ারকে ডিসব্যান্ড করবো যে না, এই পর্যায়ে যখন এপিডেমিক আর নেই, এপিডেমিক হচ্ছে না, এখন আর রেড ভলেন্টিয়ারের দরকার নেই, তারা যে যার কাজ করতো, বিভিন্ন গণসংগঠনের কাজ করতো, বিআইএফ সময় যা করতো, মিছিল মিটিং যা করতো, এটা এই কাজটা বন্ধ হবে। এখানে একটা জিনিস বোঝার আছে। আমি একটা কথা বললাম যে আমাদের এই মহামারীটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের হেলথের ইনফ্রাস্ট্রাকচারটা কতটা খারাপ। প্র্যাকটিক্যালি এই সময় মানে আমরা যখন হাসপাতালে কাজ করেছি তার থেকে হেলথের ইনফ্রাস্ট্রাকচারটা বহুগুণ খারাপ হয়েছে, বোথ ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট। পাবলিক সেক্টরের সবচেয়ে বড় অসুবিধা হলো, পাবলিক সেক্টরের একটা জায়গা ছিল যে যত খারাপই হোক একটা রুগী গেছে, সে ভর্তি হতে পারছে, এই নিয়ে কোনো সমস্যা নেই, ওষুধ থাকতে পারে, না থাকতে পারে, না থাকলে তাকে একটা স্লিপ দেওয়া হলো যে ওষুধ খেলো না খেলো, কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টে পাচ্ছে। হয়তো বাথরুম খারাপ, একটা বিছানায় 3টে লোক রয়েছে, সে ডাক্তারের কথায় খুশি হচ্ছে না, নার্সের ব্যাপারে খুশি হচ্ছে না, কিন্তু মিনিমাম একটা ট্রিটমেন্ট কিন্তু সে পাচ্ছে। এবং অ্যাটলিস্ট কলকাতার হাসপাতালে যা থাকুক, এই হাসপাতালগুলোর রিফিউজাল ছিল, ভর্তি হবে না, চলে যান অন্য জায়গায় যান, এই জায়গায় ছিল রেফার করা বা এখানে আলাদা কথা। প্র্যাকটিক্যালি এখন যেটা হয়েছে সেটা হলো সরকার পরপর জিনিস করছে। সরকার এখন ডাক্তার প্রায় নিচ্ছে, রিক্রুটমেন্ট প্রায় বন্ধ। ডেন্টিস রিক্রুটমেন্ট গত কয়েক বছরে হয়। পিএসসি এখন একটা আলাদা বোর্ড করেছে, তারাও স্পেসিফিক কিছু কিছু জোনের জন্য রিক্রুটমেন্ট করছে, টোটাল রিক্রুটমেন্ট। এটা প্রায় মানে অলমোস্ট ওই শিক্ষক নিয়োগের কাছাকাছি চলে গেছে। এই যে দুটো আছে হেলথ সার্ভিসের, দুটো পার্ট আছে, একটা হলো ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস যেটা আমরা ছিলাম, একটা হলো MES যেটা মেডিকেল এডুকেশন, যারা টিচার। এই ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসটা এখন মূলত দাঁড়িয়ে আছে, এখন MD MS করার পরে, পোস্ট গ্রাজুয়েট করার পরে তাকে 3 বছর সার্ভ করতে হয় সরকারি জায়গায়। 3 বছর তার বন্ডেড, মানে বন্ডেড লেবার চায়। এই ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস দাঁড়িয়ে আছে আজ বন্ডেড লেবারের, বন্ডেড ডাক্তারের। প্রতিটা হাসপাতালে দেখবেন এই বন্ডেড ডাক্তারদের দিয়ে হাসপাতালটা চলছে। আর কিছু কিছু জায়গায় চুক্তির ভিত্তিতে কর্মচারী, চুক্তির ভিত্তিতে ডাক্তার। এগুলো বন্ডেড ডাক্তার যেটা, কারণ 3 বছর পরে সে তো চাকরি পাওয়ার কোনো গল্পই নেই,
থেকে 3 বছর পরে তাকে সার্টিফিকেট দেয়। এটা খুব অদ্ভুত ব্যাপার। 3 বছর মার্কশিট থেকে আরম্ভ করে সমস্ত ডকুমেন্ট সরকারের কাছে থাকে। 3 বছর কমপ্লিট হলেও ডকুমেন্টটা হাতে পাবে, তারা কিন্তু সবকিছু সরকারের হেফাজতে। আর বাকি রইল যেটা এমইএস এর রিক্রুটমেন্ট হয়, কারণ এমইএস এর একটা পেয়ার রয়েছে যে এমইএস যদি না দেখাতে পারা যায় প্রফেসর এত, অ্যাসোসিয়েট প্রফেসর এত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এত, কিন্তু রেকমেন্ডেশন পাবে, সেটা রয়েছে। কিন্তু সেখানেও দাঁড়িয়ে রয়েছে মূলত হলো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, যারা এমডিএমএস করছে। এই গোটা ব্যবস্থাটা এখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আর এখানে বন্ডেড ডক্টর, এই দুটোর উপর দাঁড়িয়ে। ওষুধের অবস্থা আমরা যখন ছিলাম, তারপরে প্রথম যখন এই সরকার এলো, ওষুধের অবস্থা আগের থেকে বেটার ছিল। আমাকে অনেকে বলেছে, দেখো ভাই সত্যি এটা মিথ্যে কথা বলতে লাভ নেই, আগের থেকে ওষুধ অনেক বেটার। ভালো কথা, যে একটা লোক ভালো বলে নিশ্চয়ই তাকে বলতে হবে না যে না খারাপ। এখন দেখা যাচ্ছে ওষুধ ভার্চুয়ালি প্রায় নেই, তাই কিছুই নেই। এবং আরো মুশকিল যেটা, আমাদের সময় না থাকলে আমরা লোককে দিই, দেখো এটা তোমার দরকার, তুমি কথা বলে লাভ নেই, দরকারটা তোমার কিনতে হবে, এখানে না কিনে লাভ নেই। মুশকিল হলে এখন কোনো ডাক্তার এসে স্লিপ দেওয়ার সাহস নেই, ডাক্তার স্লিপ দিলে হি মে বি পেনালাইজ। এবং আজকের মুশকিল যেটা হলো, আমাদের সময় যতই হোক বিভিন্ন অথরিটির সঙ্গে হলে ঝগড়া হোক যাই হোক, আমাদের কিন্তু সেই ছিল। এখন কোনো ডাক্তারের কোনো সে নেই, সে শুধু আসে, কাজ করে, চলে যায়। তার বাড়তি টোটাল পরিচালনার মধ্যে তার কোনো বক্তব্য নেই। এবার কি দাঁড়াচ্ছে, আমার যে রুগীটার যে ওষুধ পাওয়ার কথা ছিল ওষুধটা নেই, এবং সে ওষুধ পাচ্ছেও না। এবং রেফারেলের এইটা আর একটা কারণ, যে রেফারেল নিয়ে এত কাজ হয়েছে, কেন এত রেফারেল, এখানেও একটা রেফারেল। আমি যদি কোনো চিকিৎসাই না করে, তাহলে রেফার না করে আমার করণীয়টা কি, আমি এখানে বসিয়ে রাখবো? প্রাইভেট হসপিটালে যেটা হলো, এবং সবচেয়ে মারাত্মক যেটা হচ্ছে, স্বাস্থ্যসাথী নিয়ে তো সবাই, আমি তো দেখি বামপন্থীদের মধ্যেও অনেকে খুব খুশি, একটা ভালো কাজ হচ্ছে। মোটামুটি আমি দেখেছি প্রায় সব বামপন্থীরাই স্বাস্থ্যসাথী একটা কাজ করেও নিয়েছে। অনেকে বলেছে স্বাস্থ্যসাথীকে অপসত্য চাই না। আমি স্বাস্থ্যসাথী বেরোনোর পর একটা বড় লেখা আমি গণশক্তিতে দিয়েছিলাম, গণশক্তি ছাপেনি, আমি জানি ছাপে না, সেটা কালান্তর চেপেছিল। তার কারণ হলো যে স্বাস্থ্যসাথীকে ঠিক অপোজ বোধহয় করতে চায় না, কারণ ধারণা স্বাস্থ্যসাথী বোধহয় একটা পপুলার স্কিম। একটা স্কিম পপুলার কি পপুলার নয় সেটা পরের কথা, একটা স্কিম কত ক্ষতিকর সেটা আগে বলার কথা। আর এই সাহস যদি না থাকে তাহলে কিছু করার নেই, সাহস করে। স্বাস্থ্যসাথীর মতো এতটা বাজে এবং ডিস্ট্রাকটিভ স্কিম খুব কম রয়েছে। তার কারণ হলো স্বাস্থ্যসাথী একটা অদ্ভুত জিনিস, লোকের ধারণা স্বাস্থ্যসাথী এটা আসে থ্রু ইন্স্যুরেন্স, প্রাথমিকভাবে তাই ছিল। এই ইন্স্যুরেন্সের মাধ্যমে লোকের টাকাটা আসছে। ভোটের আগে যেটা করা হলো, সর্বজন সবাইকে দিতে হবে, তার আগে সর্বজন ছিল না, কিন্তু রেস্ট্রিক্টেড সেক্টর ছিল। এবার যখন সর্বজনকে দিতে হলো, ইন্স্যুরেন্সের টাকাটা কিন্তু বছরে একটা সময় দিতে হয়। বছরে এই মাসে কাউকে জানুয়ারিতে দিলাম, কাউকে ফেব্রুয়ারি দিলাম, কাউকে মার্চে দিলাম, তো হয় না। সব ইন্স্যুরেন্স স্কিমের একটা নির্দিষ্ট সময় থাকে, সাধারণভাবে ইয়ার এন্ডিং এর সময়, ডিসেম্বর, জানুয়ারি, মার্চ এরকম। এবার সরকারকে যদি এত লোকের ইন্স্যুরেন্স একসঙ্গে দিতে হয়, সরকারের বাজেটটা ফেল করে যায়। সরকার এবার কি বললো, যে ঠিক আছে আগের যে কটা ছিল ইন্স্যুরেন্স ওটা রইল, সেটার কিন্তু পার্সেন্টেজ অনেক কম। এবার বাকি যা রয়েছে তার টাকাটা সরকার ডাইরেক্ট পেমেন্ট করে, নট থ্রু ইন্স্যুরেন্স, সরকার ডাইরেক্ট পেমেন্ট করে। সরকারের বক্তব্য হলো যে এখানে আমি রেস্ট্রিক্ট করতে পারি, এবং আমি প্রতি মাসেই দিচ্ছি। আমার তো প্রতি মাসে টাকা উঠে আসে বিভিন্ন সোর্স থেকে, প্রতি মাসে আমার পেমেন্ট করতে আর অসুবিধা হবে, কিন্তু বছরে একসঙ্গে আমি ইন্স্যুরেন্সের টাকাটা দিতে পারবো। এবার সরকারকে যে টাকাটা দিতে হবে, টাকা করতে গেল, তো হেলথের যা বাজেট ছিল তার থেকে তো বেশিরভাগ টাকা বেরিয়ে যাবে, তাহলে হেলথের জন্য কি রইল? স্বাস্থ্যসাথীর টাকা দিয়ে আমি এতে প্রাইভেট সেক্টরকে আমার গিয়ে ফেলছি টাকা, আর আমার সেক্টরে টাকা নেই, তাহলে আমার কি দাঁড়াবে? আজকের অনেকগুলো, যেমন সব স্কিমগুলোর রেট ভালো নয়, কিন্তু অর্থোপেডিক্সের কিছু কিছু সেক্টরে এগুলো রেটটা বেটার। অর্থোপেডিক্সের ইয়েতে স্বাস্থ্যসাথীর রেটটা মোটামুটি ভালো। আপনি মেডিকেল কলেজগুলো, আমি এখানকার হাসপাতাল ছেড়ে দিচ্ছি, মেডিকেল কলেজগুলোর অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে গিয়ে দেখুন ফাঁকা 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 আছে, ওটি হচ্ছে না, সব বাইরে করছে। কি দাঁড়াচ্ছে তাহলে? হাসপাতালে যে জিনিস করার কথা ছিল
সেইটা হচ্ছে সরকার পয়সা দিয়ে বাইরে করাচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন, যে চিকিৎসা আমার হাসপাতাল হয় সেই জিনিস আমি বাইরে করানোর জন্য কেন পয়সা দেবো? একদম সহজ কথা। আমার যদি কোনো চিকিৎসা আমার এখানে হয় না, একটা প্রাইভেট হসপিটালে সেই যে চিকিৎসাটা করা যায়, আমার কোনো পরীক্ষা আমি করতে পারছি না, বাইরের একটা প্রাইভেট সেক্টর তার ইনভেস্ট করার ক্ষমতা আছে, সে করেছে, আমি সেইটুকুর জন্য তাকে হেল্প করি। আমি কেন টোটাল চিকিৎসাটা ওর কাছে দেবো? কেন দেবো? যে সেক্টর আমার হাতে থাকার কথা। এই টোটাল জিনিসটা নিয়ে কিন্তু কেউ কিছু বললো না, কারণ বললো না তার কারণে সবসময় লোকের ভয় হলো ভোট চলে যাবে, ভোট চলে যাবে, ভোট চলেও গেল, কিন্তু ভয় বলতেও পারলাম না। একটা জিনিস আমার আমার রাজনীতি আমার সাবজেক্টটা বলা উচিত হচ্ছে না, কিছু কিছু সময় বোধ হয় এটা বাদ দিয়ে করা উচিত, যেটা আমার বলার আগে বলি তারপর বাকিটা বলবো। এবং এইটা যেটা সমস্যাটা হয়েছে, এই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য টোটাল হেলথ সেক্টর আজকে ধসে পড়ছে প্রতিটা জায়গায়। এবার আমি সবচেয়ে আরো মারাত্মক জিনিস, স্বাস্থ্যসাথীর প্রত্যেকটা স্তরে দুর্নীতি হচ্ছে, প্রত্যেকটা স্তরে চুরি হচ্ছে। তার মধ্যে যেখানে যাচ্ছে সে চুরি করছে, ডাক্তার কিছু আছে সে চুরি করছে, এমনকি যে লোকটা পাচ্ছে সেও চুরি করছে। তার কারণ ধরুন একটা কেস হওয়ার কথা, কেউ সেই কেসটা করলো না, ওরা ফাঁকা দেখিয়ে দিল, মুখ অপারেশন হয়েছে, একটা শুধু চিড়ে দিয়ে সেলাই করে দিল, সেই লোকটা কিছু টাকা পেল, সেটাও চোর। যে লোকটা সেও চোর, ডাক্তার সেও চোর, নার্সিং সেও চোর। মানে পারস্পরিক একটা কিন্তু টাকাটা কার? টাকাটা তো মানুষের, টাকাটা তো সরকারের টাকা, টাকাটা তো ওপর থেকে আসে বা কেউ দিয়ে যায়নি। এই টাকাটা তো যেমন খুশি খরচ করার অধিকার থেকে আমার তো, এটা তো আমার আমার ঠাকুরদার টাকাও আমি যেমন খুশি খরচ করার অধিকার আমার নেই, এইটার আছে দেখছি। মানে এটা আমাদের দেশে আমি জানি না, আমার মাঝে মাঝে মনে হয় সংবিধান কারা লিখেছিল কে জানে, যে কোন রকমের ভোটে আমি 5 বছর জিতলে আমি যা খুশি করার আমার এখতিয়ার থাকবে, কি করে আমার মাথায় ঢোকে, যে কোন রকম শুধু ভোটে আমি যা খুশি করি, এভরিথিং ইজ স্যাক্রিফাইস, কোনো কিছু বলার নেই। কি না জনগণের করে, জনগণ করেছিল বলার নেই। আসলে আমাদের যে সংবিধান লিখেছিল তারা কোনো ভাবতে পারেনি যে এইরকম লোকেরা সব শাসক হয়ে পড়ে আসে, তাদের মাথাতে ছিল। মানে একটা যখন ইনভিজিলেটর যখন একটা পরীক্ষা হলে গার্ড দেয়, জানবেন যে এককালে বিভিন্ন দুর্নীতি করেছে, সে গার্ড অনেক বেটার দিতে পারে, কিন্তু জানে কি করতে পারে। ভদ্রলোকেদের দিয়ে যদি সব কাজ করানো যায় না, মুশকিল আছে। এখানেও আমার মনে হচ্ছে সেটা এখন মুশকিল, সেটা টোটাল জিনিসটাই টাকাটার হলো পুরো অপচয়। এবার আমি আসি প্রাইভেট সেক্টর, এবং আমাদের এখন একটা সত্যি কথা বলতে গেলে না, মানুষ রোগ হলে এখন এত অসহায় মানুষ। কেন? আর যদি আমার অসুবিধা হয় আমি কিন্তু খুব সমস্যায় পড়ব। আমি একটা নার্সিংহোম বড় হাসপাতালে যাব, কর্পোরেট হাসপাতালে যাব, আমার তো সবসময় মাথায় ঘুরবে যে মিটার উঠছে, মিটারটা কত তার তো দেখি। যখন কোভিড হয়েছিল 1 লাখ মিনিমাম 1 লাখ, সেই কোনকালে একটা সেই লর্ড ক্লাইভের পরে একটা নাকি মুর্শিদাবাদের স্লোগান ছিল যে রোজগার অ্যাটলিস্ট ব্রিটিশ যারা অফিসার 1 লাখ আর কি, তখনকার দিনে এখানেও তাই আছে। 1 লাখের দিন আগে, তার আগে নাকি কোনো 4 তলায় কিছু একটা লোক কত সঞ্চয় করবে, যে একবার অসুস্থ হলেই তার যা সঞ্চয় তা প্রায় চলে গেল। তাহলে যদি মরে যায় বেঁচে গেল, মরলো না, এবার তারপরেরটা কি হবে? আর তার ছেলেপুলের জন্য কিছুই রাখবে না, সবই ওইখানে কর্পোরেটের হাতে দিয়ে সারা জীবন খেটে খুঁটে যা রোজগার করেছিল এই কর্পোরেটের হাতে দিয়ে চলে যাবে। আমার মনে হয় আমাদের একটা মুভমেন্ট, আমি তো এই ব্যাপারে আছি, আমি তো চিরকাল ভাবতাম যে কর্পোরেটে আমি যাবো না, ওই যে হাসপাতালে যাই হোক আর সেখানে থাকবো। এখন তো দেখছি হাসপাতালেও যাওয়া যাবে। একটা মনে হয় আমাদের বৃদ্ধদের একটা সই কালেকশন করা উচিত যে আমরা কোথায় যাবো না, আমরা বাড়িতেই মরবেন মরতে। আমার অনেক বন্ধুকেও বলেছি, দেখ ভাই সহজ কথা বলছি, প্রাণে মার, ধনে প্রাণে মারছি না, শুধু প্রাণে মার, কোনো রকম আপত্তি নেই, যা বেঁচেছি অনেকদিন, অসুবিধা নেই, কিন্তু ধনে প্রাণে মারছি না, এটা বোঝাবে না, গায়ে লাগবে। আমি একদিন ধরে যা এটা অত বেশি একটা রোজগার করলাম, সবটা কয়েকদিন একদম কয়েকদিন প্রতি বছর, এবং কোনোটার কিছু গ্যারেন্টি
আপনার তো একটা পরিচ্ছন্নতা, ট্রান্সপারেন্সি, মিনিমাম ট্রান্সপারেন্সি আমাদের কোনোটা না, মানে পাবলিক না প্রাইভেট, কোনোটা মানে পাবলিক ফ্রেন্ডলি কি, সবটা তো টোটালি এনিমিকা। পাশাপাশি আপনি ওষুধের দাম দেখুন, ভারতবর্ষে হলো ড্রাগ ইন্ডাস্ট্রিতে পৃথিবীর একটা সামনে সারি। পৃথিবীর বেশিরভাগ দেশকে ভারতবর্ষ ওষুধ রপ্তানি করে। একটা সময় ভারতবর্ষ তো সবসময় যেখানে যা ওষুধ নতুন তৈরি হতো, এরা প্রসিডিওরসটা একটু একটু পাল্টে সেই ওষুধটাই বাজারে অনেক সস্তায়, সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তারপর তো সেই যখন এই নতুন আইনগুলো এলো, আন্তর্জাতিক আইন টাইন হলো, তখন এমনি অনেক হয়েছে যে না পেটেন্ট কোটা মানতে হবে, পেটেন্ট কোটা না মানলে এটা পেটেন্ট কোটা করা হচ্ছে। এখন ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা কি হল, ওষুধের কাঁচামাল ভারতবর্ষে তৈরি হয়। ভারতবর্ষের ওষুধের ইন্ডাস্ট্রি সামনের সারিতে, সেখানে কাঁচামাল তৈরি হয়। তার একটা আরেকটা বড় কারণ, যে ভারতবর্ষে যে সমস্ত সরকারি ওষুধের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেগুলো সব সেটা শুধু এরা তোলেনি, এর আগেকার লোকেরা চিন্তা হবে। বেঁচে দেওয়ার গল্পটা কিন্তু এরা ব্যাপকভাবে করেছে, আরম্ভ কিন্তু অনেক আগে করেছে। এবার র মেটেরিয়াল আছে অন্য জায়গায়, যারা একটা বড় আছে চীন থেকে, চীনের সঙ্গে ভারত ঝগড়া করবে করতে, ওষুধই তৈরি করতে হবে। চীনের জিনিস বয়কট করুন, মাঝে মাঝে যদি বয়কটটা করলে তো ওষুধের কাঁচামালটা কেটে দেবে। ভার্চুয়ালি চীন থেকে এখন আসা নিয়ে সমস্যা হচ্ছে। সমস্যা যতই হোক, যখনই কোনো সমস্যা হবে, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মানে না অভিশাপ না, আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এই যে এত মহামারী হলো, আপনি ভাবছেন যে ড্রাগ ইন্ডাস্ট্রি খুব ক্ষতি হলো, উল্টো বিরাট লাভ। এই যে এত মহামারী হলো, পৃথিবীর একদম সামনের সারির যারা বিলিয়নিয়ার বলা হয়, তাদের ক্ষতি হলো উল্টো, মহা লাভ। মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এই লোকটার যত ক্ষতি হচ্ছে, ওই লোকটার তত লাভ হচ্ছে, উল্টোটা। সেখানে আজকে প্রতিদিন প্রতি মুহূর্তে একদম বেসিক কাজ। এমন নয় যে আমি একটা ওষুধ আমার খেলে, ওষুধ 3 রকম আছে। একটা হলো আমার অবশ্যই খেতে হবে, এসেন্সিয়াল। একটা হলো খেলেও চলে, না খেলেও চলে, এটা নন এসেন্সিয়াল। আর একটা হলো খাওয়ার মানে হলো। এই 3টে গ্রুপের মধ্যে একদম এই বেসিক জিনিসটা, বেসিক এসেন্সিয়াল গ্রুপের, সেগুলোকে তো গ্যারেন্টি করার কোনো জায়গা আছে কোনো রকম না, লিপ্ত বাড়ছে। এখন এই অবস্থায় যেখানে হেলথের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার মানুষের বিরাট এটা অসুবিধাজনক বা দুর্ভোগে রয়েছে, সেখানে কি রেড ভলেন্টিয়ারের কোনো ভূমিকা থাকবে কি থাকবে, এটি হলো ঠিক হবে। রেড ভলেন্টিয়ার একসময় মানুষের পাশে অক্সিজেন দিয়ে, মানুষের কাছে অক্সিজেন কিন্তু এরপরও দেওয়ার দরকার হবে। মানুষের অক্সিজেন দেওয়ার লোক কোথায়? এখন তো সবচেয়ে বড় কথা, পশ্চিমবাংলায় আজকাল আর কোনো, এখানে অনেকগুলো ইয়ং ছেলে দেখছি, পশ্চিমবাংলার ইয়ং ছেলে থাকছেই না। পড়াশোনা করলেও থাকছে না, পড়াশোনা না করলেও থাকছে। পড়াশোনা করলেও ব্যাঙ্গালোর, দেশের বাইরে যেখানে তুই চলে যাচ্ছে। আর যারা পড়াশোনা, আমার যারা পেশেন্ট আছে, কোথাও কে কেরালায় চাকরি করে, কে রাজস্থানে করে, কে তামিলনাড়ুতে করে, কে তেলেঙ্গানায় করে। পশ্চিমবাংলার কাজ কোথায় করে? একটাই আমি দেখি, গ্রামেতে গেলে দেখা যায় যে গ্রামেতে সব ঝেঁটিয়ে ইয়ং ছেলেরা বাইরে চলে যায়। এটা একটাই ভালো জিনিস যে গ্রামেতে মারপিট একটু করেছে, ইয়ং ছেলে নেই, বুড়োরা যা মারপিট করেছে সেটাই। কিন্তু প্র্যাকটিক্যালি এটা তো মানে পশ্চিমবাংলা আস্তে আস্তে বৃদ্ধদের জায়গা হয়ে যাচ্ছে। এবার এই বৃদ্ধদের পাশে থাকার লোকটা কোথায়? তার ছেলে পুরো যদি থাকে, সেও পারে, সে তো খুব বেশি হলে টাকা পাঠাতে পারে, মেসেজ করতে পারে, ভিডিও কল করতে পারে, তাহলে ঠিক করবে। সেই জন্য পাশে থাকার লোকের সত্যি দরকার। যে লোকটা সত্যি করেই কোনো ওষুধ কিনতে পারছে না, তার পাশে থাকার দরকার আছে। একটা ইমার্জেন্সি ফান্ড, ইমার্জেন্সি ওষুধ কিছু জোগাড় করা, যেগুলো দরকার হলে লোকের বেসিক ওষুধ, সব ওষুধ নেই, ভিটামিন বেসিক মেডিসিন ফান্ড বা কিছু আমাদের করতে পারি আমরা। অ্যাটলিস্ট লোকের কাছে কিছু দিন, লোকে আমি সারা জীবন ধরে ওষুধ দিয়ে দেবো আর ফান্ড, কিন্তু কেস অফ ডায়েট নিয়ে আমি তার পাশে থাকতে পারি। হঠাৎ একটা লোকের কাছে কেউ নেই, তাকে সাহায্য করে, বললাম তো অক্সিজেন আবার দেওয়ার দরকার। একটা লোককে হাসপাতালে এসে বেড পাচ্ছে না, হাসপাতালে যেতে পারছে না, আমাকে দেখতে হবে, আমাকে এটা প্র্যাকটিক্যালি এটা করা উচিত।
আমাদের যেটা নাই, আমাদের সেই হেলথ মুভমেন্টটা নেই। আমাদের ধরুন প্রাইভেটেও যদি আমাদের দেশে সেরকম হাসপাতাল হতো যারা মোটামুটি লোকসান না করে একটা জিনিস চালাতে পারত, সেটা কিন্তু অনেক বেটার। সেটা পশ্চিমবাংলা ছাড়া অন্য অনেক এগুলো জায়গা আছে। তেলেঙ্গানা, তামিলনাড়ুতে প্রাইভেট হসপিটাল অনেক, যার জন্যে আজকে যে ভেলোরের লোকেরা তো যায়, ভেলোরের প্রাথমিক, ভেলোর হলো একটা খ্রিস্টান মিশনারি, ওরা খ্রিস্টান মিশনারিরা প্রাথমিকভাবে এটা করেছে, সেই মিশনারি গিল নিয়ে করেছে। তাদের কিন্তু সেই লোকগুলোর বেশিরভাগই এখন দিল, বা তাদের রেট ফেটগুলো তারা অনেক পাল্টেছে, আগের থেকে অনেক বাড়িয়েছে বা কিন্তু তাদের কাছে তো ওই জায়গাটা ছিল যে বেসিক আমি একটা শুধু লাভ, আমি নিশ্চয়ই লোকসান করি, লোকসান করে তো একটা প্রতিষ্ঠান করে না, কিন্তু আমি একটা জায়গায় যেখানে, আর তাছাড়া সহজ কথা, যে কোনো বেশিরভাগ লোকের জন্য তো আর মার্কাটারি চিকিৎসা লাগে না, স্বাভাবিক রোগের জন্য স্বাভাবিক চিকিৎসা। আমার তো একগাদা পরীক্ষা, বিশাল বিশাল পরীক্ষা, রোজ সোডিয়াম পটাশিয়াম থেকে সমস্ত তাহলে ইবালাফা করা, ওবালা করা, অত তো আমার জানার দরকার নেই। আমাকে বেসিক চিকিৎসার জন্য কতগুলো জায়গা, বেসিক্যালি আমাদের দেশে এটা হয় না, আমাদের দেশে ট্রেনটাই যে কিছু ডাক্তার বা কিছু স্বাস্থ্যকর্মী বা কিছু লোক মিলে একটা জায়গায়, চ্যারিটেবলের না, ব্যাপারটা চ্যারিটেবল, কিন্তু তারা এমন একটা করলো যেখানে অ্যাটলিস্ট লোকে স্বাভাবিকভাবে চিকিৎসা করতে পারে। সেই জায়গাগুলো সেরকম যদি কিছু জায়গা বা কিছু জায়গায় আমরা লোককে নিয়ে যেতে পারি, এটা তো তার এই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটা ভেবে দেখার দরকার আছে। কারণ ফিউচার এক্সপেকটেশনটা কি? ফিউচার এক্সপেকটেশন এখানে যে আজকে আপনারা যারা এসছেন তাদের মধ্যে অনেকেই হয়তো রাজনৈতিক একটা মতাদর্শ আছে, কিন্তু রাজনৈতিক মতাদর্শটা কি আর মানুষ হারাতে হয় না? রাজনৈতিক মতাদর্শ তো মানুষ কি 17 সালে বিপ্লব সফল হয়েছিল, এর আগে মানুষ তো চিরকালই লড়াই করেছে তার মুক্তির জন্য। 17 সালের আগে মানুষ লড়াই করেনি তার না, মানুষের ইতিহাসই তো লড়াই করা, তার মধ্যে বহুবার মানুষ জিতেওছে, সাময়িকভাবে হলেও জিতেছে। কিন্তু 17 সালের সঙ্গে অন্যগুলো তফাৎটা কোথায়? 17 সাল একটা সমাজ ব্যবস্থাকে পালন করে, কিন্তু সেই আদর্শগত জিনিসটার সঙ্গে তো মানুষের সম্পর্কটা রয়েছে। যেন আপনাদের যারা আদর্শগত কারণে করুন, আদর্শগত ছাড়া স্বাভাবিক কারণে করুন, মানবতার কারণে করুন, সবার কাছেই একই একটা প্রথম কথা, টোটাল অবস্থানটা বুঝুন, এবং সেই অবস্থানে আমার করণীয় আমি লোকের পাশে থাকা। এর থেকে ভোট বাড়বে কি পারবে না আমি জানি না, আমি মানে ভোট বিশেষজ্ঞ নয়, ঠিকের কাছাকাছি আমার কোনো টাইম নেই, আমি বলতে পারবো কিভাবে ভোট পাবো। তাছাড়া আমি ঠিক জানিও না যে ঠিক কি কারণে একটা লোক যখন বোতামটা টিপছে তখন তার ঠিক ওই সময় তার মাথাটা কি কাজ, নিশ্চয়ই একটা অন্য কিছু, মানে ঠিক এমন নয় যে এই লোকটাই কাজ করেছে, এই লোকটাই এমন করেছে, ওই লোকটা আমার পাঁচ দিয়েছে। যদি এত এইগুলো হতো তাহলে যেখানে ওই লখিমপুরে গাড়ি চাপা দিয়ে মারা গেল, ভোটটা পুরো ব্যালটটাই না পাল্টে ফেলে, তাহলে সেখানকার 8টা সিটে জিতে গেল, তারপর তো একটু অন্যরকম। ভোটটা আলাদা, ভোটটা সব নয়। একটা লোককে যে আমি লোকের পাশে থাকছি, আমার স্যাটিসফ্যাকশনটা সেটা, আমাকে যে লোক রোজ প্রশংসা করছে, আমাকে রোজ রোজ দেখে দেখে পাড়ায় সম্বর্ধনা দিচ্ছে, সেটাও না, পুরোটাই চাল। কিন্তু এই কাজ করার বিশেষ করে একসঙ্গে কাজ করা, এই যে আপনারা যে সবচেয়ে কাজটা করতে পেরেছেন, সবচেয়ে বড় কারণ কি বলুন তো, যে আপনারা একসঙ্গে কাজ করছেন। যদি ইন্ডিভিজুয়ালি করতেন কি এই কাজটা এইভাবে করতে পারবেন? এই একসঙ্গে কাজ করার একটা বিরাট 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 জায়গা আছে। এবং এটা মনে রাখবেন যে আজ থেকে 30-40 বছর পরে এই জিনিসটা সারা জীবনে কি আপনার বড় কৃতিত্ব আপনি মনে করেন, জনগণের কথা ছেড়ে দিন, আপনি মনে করেন, তার মধ্যে আপনি জানবেন এই 1-2 বছর আপনি যে রেড ভলেন্টিয়ার মধ্যে কাজ করেছেন, সেই অংশটা আপনার সবসময় আপনার মনে থাকবে। মানে বললাম বয়স হয়েছে, আমরা সবসময় ফেরত যখন যাই সবসময় হিসেবটা এইভাবে করি যে কোন জায়গাটা কাজগুলো করে আমি স্যাটিসফাই, আমার মনে হয়েছে এই কাজটা আমি বেটার করেছি। হ্যাঁ, আমার অনেক উল্টো আছে, উল্টোটা আবার বেশি মনে করে যে আমার কোন কোন কাজে আমি সবচেয়ে ডিসস্যাটিসফাইড, সেটা সবচেয়ে বেশি মাথায় থাকে। মানে অন্যভাবে দেবেন না, আমাকে অনেক সময় পেশেন্টসরা এসে বলে আপনি এটা মনে আছে অমুক সমুক, আমি বলাটা ঠিক নয়। কিন্তু সেদিন একটা পেশেন্টের দেখা হলো, সে বললো যে একে মনে পড়ে,
যে বাচ্চাটা মারা গেছে। আমি বললাম একটা কথা কি জানেন তো, যেগুলো লুজ করার ব্যাপার সেটা কোনোদিন মাথা থেকে ভুলে না। যেটা আমার মনে হয় যে এটা কেন হলো, এটা কি আর কিছু করতে পারতাম, সেটা আমার মাথায় কিছু রয়ে যায়। পজিটিভ জিনিসগুলো অনেক সময় ভুলে যায়, কিন্তু ওইটা মনে থাকে। ওইটা যদি বাদ দেন তাহলে বলবো যে জীবনের যে কটা পাথেও থাকে, এই পাথেও অল্প কয়েকটা, তার মধ্যে কিন্তু আপনাদের এই 2 বছরের কাজটা নিশ্চয়ই থাকবে। আশা করব এইটাকে মূলধন করে আগামী দিনে আরো বেটার করে যেতে পারে। কিন্তু একটা উইথ ওয়ান কন্ডিশন, যা যা প্রিকশন মানার সেই প্রিকশন মানতে হবে। এখানে কোনো বাহাদুরি দেখানো চাই না। রোগের সঙ্গে ভাই বাহাদুরি চলে না। এতগুলো লোক মারা গেল, তুই বলো তো, যারা এতগুলো হেলথ ওয়ার্কার মারা গেল, এতগুলো ডাক্তার মারা গেল, কত ডাক্তার মারা গেছে, আমার স্টেটে কত মারা গেছে, প্রচুর হবে, প্রচুর হবে। সেটা খুব জরুরি ছিল, তুমি বলো। আর দে আর দ্য বেস্ট। মারা গেল যারা রুগীর সামনে যাচ্ছে, যারা রুগীর সামনে যায়নি মারা গেল, যারা রুগীর সামনে যাচ্ছে দে আর দ্য বেস্ট, তারা কি ভাবতো সেটাই, তারা মারা গেল। সেটা কি কম ক্ষতি, তুমি বলো? তুমি বললে যে আমি দরকার নেই প্রিকশন, তুমি তো বেস্টের মধ্যে পড়ো নাকি, অ্যাডভান্স সেকশনের মধ্যে পড়ো। সেজন্য সেই কথাটা মাথায় রাখতে হবে। আমি লোককে যেমন বাঁচাবো, আমি নিজেকে বাঁচাবো। চিকিৎসার ক্ষেত্রে সবসময় দিকটা হলো প্রথম নিজেকে বাঁচাবো। নিজেকে বাঁচাবো মানে ইত্যান দিয়ে পানি যান না, নিজেকে বাঁচাবো ওই ক্ষেত্রে যে যা যা সাবধানতাগুলো নিয়ে বাকি কাজগুলো। ধন্যবাদ। মোটামুটি মনে হয় পয়েন্টগুলো কভার করেছি। যদি কিছু কভার করে না থাকি বা কিছু যদি প্রশ্ন থাকে করতে পারি। খুব মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের সামনে। এবং সব থেকে বড় কথা যেটা, যে যেগুলো আমরা মানে অসাবধানী করেছি, আগামী দিন যদি আমরা কখনোই চাইবো না যে এই করোনা কখনো আবার ফিরে আসুক। যদি কখনোই আবার এরকম কাজে আমাদের যুক্ত হতে হয়, তো স্বাভাবিকভাবেই আমরা সেই প্রিকশন নিয়ে সেইখানে থাকবো এবং নিজেদের সুস্থ রেখে এবং অপরকেও যাতে সুস্থ রাখতে পারি সেইটা চেষ্টা করব। কারোর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই রাখবেন, ডাক্তারবাবু রয়েছে, আসতে পারে। আমি একটা এখান থেকেই বলছি, আপনি প্রথমে দাঁড়িয়ে বললেন যে এখানে তো মাস্ক হয়নি। না, এটা আমি করেছি, আমাদের চিন্তার যে করোনা চলে গেছে, তুমি একমাত্র মাস্ক করেছো। এইটা হয়ে গেছে একটা সোসাইটি, আর বারবার করে বলা হচ্ছে এইটাকে করছে, এরা ডাক্তারবাবুরাও তাই, ডাক্তারবাবুরাও সব করেন না। কথা হলো রোগে আক্রান্ত হওয়াটা কোনো বাহাদুরি নয় বলেছে। এবং করোনাটা ধরুন একদিন ধরে যারা ডাক্তারদের মধ্যে করোনা একবারও হয়নি, তার মধ্যে আমি চলে যাওয়ার সময় শেষ সময় যদি আক্রান্ত হয়, তার থেকে লজ্জার কথা আর কিছু হতে পারে শেষ সময়টা। আর তাছাড়া মাস্ক পরাটা তো আমাদের এমনি রুটিন করে, যা পলিউশনের লেভেল, আপনাকে তো অন্তত পলিউশন থেকে বাঁচাবো। ভার্চুয়ালি এটা জেনে রাখুন, মাস্ক পরার জন্য সর্দি কাশি হাঁপানির ইনসিডেন্সটা কিন্তু অনেক কমেছে। এক তো এটা ঠিক যে একটা সময় গোটা পৃথিবী মানে ঝাড়মোচ হয়েছে আর কি, পলিউশন কমেছে, যদি অবশ্য পরে সেটাকে কম্পেনসেট করে দিয়েছে উল্টো দিকে আর কি, সেটা আলাদা কথা। কিন্তু মাস্ক পরার জন্য অ্যাটলিস্ট সর্দি কাশি হাঁপানির ইনসিডেন্সটা কমেছে, অ্যালার্জেনটা অ্যাটলিস্ট কিছু তো আটকাচ্ছে। সেই জন্য মাস্ক পরা অভ্যেসটা খারাপ নয়, উচিত উচিত। আমি একটা সহজ কথা বলছি, এই যে মাইকটার সামনে সবাই এসে কথা বলছে, ধরো যে কোনো একজনের যদি করোনা ছেড়ে দাও, অন্য যে কোনো ইনফেকশন থাকতে পারে, তুমি এই ডিস্টেন্সে কথা বলো, এটা তো একজনের থেকে একজন চান্স, তার থেকে তো আমি জানতে হোক অজান্তে হোক আমি রোগ ছড়াই, আমি রোগ ছড়ানোই কথা, আমি রোগ নেবো না। আমি চতুর্থ ঢেউ সম্পর্কে কতটা মানে আমাদের জীবনে এফেক্টিভ? আগে বললাম যে চতুর্থ পঞ্চম ষষ্ঠ নানা রকম ঢেউ হতে পারে, একটা রোগ তো কখনো চলে যায়, রোগ তো থাকে, কোভিড থাকবে, কোভিড চলে যাবে, কিন্তু কোভিড
হয়তো মানে তার সেই ভিরুলেন্সটা অনেক, এবং আর ওইভাবে মারা হতো। এমন হয়েছে যে হাসপাতালে বেড পাচ্ছে না, অ্যাম্বুলেন্স পাচ্ছে না, শ্মশান নেই। আমার দেশটা আপনি আমেরিকায় দেখুন, নিউ ইয়র্কে কি অবস্থা হয়েছে, ওর থেকে তো মারাত্মক অবস্থা হতে পারে। এই অবস্থাটা সম্ভবত ঠিক আছে। আচ্ছা, কারণ যদি আর কিছু প্রশ্ন থাকে করতে পারে, কারণ ডাক্তারবাবু আছেন, আর যদি না থাকেন ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। তো আমি বলতে চাই, আমি যখন ছোট ছিলাম আর কি দেখেছি বিভিন্ন ক্লাব বা বড় বড় প্রতিষ্ঠানগুলো মানে এমনি জেনারেল অসুস্থ হলে কি করতে হবে বা না করতে হবে, হসপিটাল না পৌঁছে সেখানে ডাক্তারবাবু কিভাবে ব্যবস্থা করা যাবে, মানে বিভিন্ন প্রতিষ্ঠান বা ক্লাবগুলোতে যেমন কিছু কিছু ব্যবস্থা করা থাকে। মানে আমি ধরুন আমার ভাকুন্ডা অঞ্চলে বাড়ি 15 নম্বর ওয়ার্ডে, আমার পাড়াতে এই ব্যবস্থা বিগত বামপন্থীরা যখন ছিলেন সেই সময় করা হয়েছিল। তো এখন তো সব ক্লাবে প্রায় প্রায় তৃণমূলীকরণ হয়ে গেছে, কিন্তু সেগুলো মানে সেগুলোকে বাদ দিয়ে আমি যদি আপনার কাছে একটুই রিকোয়েস্ট যে কোনো ওষুধ বা কিছুর ব্যবস্থা এই অবস্থায় সাময়িকভাবে প্রাথমিক চিকিৎসাটা কেউ ধরুন অসুস্থ কিছু হলেও ওই জায়গায় না নিয়ে গিয়ে কোনো সাময়িক যদি ব্যবস্থা কোথাও মাধ্যম করা যায়। আপনি বলে গেছিলেন, পয়েন্টটা বলা হচ্ছে ও যেটা বলেছি সেটা হলো যে বাচ্চাও জানে, আগে সেন্ট জন অ্যাম্বুলেন্সের থেকে একটা ট্রেনিং দেওয়া হতো। আমাদের এখানে একটা অর্গানাইজেশন ছিল, তারা খুবই ভালো ট্রেনিং দিত। তাছাড়া রেড ক্রস একটা ট্রেনিং, একটা সময় ওর হয়তো মনে থাকবে টিচার্স রিক্রুটমেন্টে এই ফার্স্ট এড ট্রেনিং এর একটা নাম্বার ছিল 10 নম্বর না 7 নম্বর, যার জন্যে প্রচুর লোক। আমি যখন বর্ধমানে ছিলাম আমরা রেগুলার ক্লাস নিয়েছি ফার্স্ট এড ট্রেনিং, এবং এই রেড ক্রস এবং সেন্ট জনসের একদম বই ছিল ফার্স্ট এড, যে একটা পায়ে লাগলে কি করবে, সাপে কাটলে কি করবে, বিষক্রিয়া কি করবে, ব্যান্ডেজ কিভাবে করবে, অনেকগুলো ছিল। ভার্চুয়ালি সেটা কিন্তু ফিরিয়ে আনার দরকার আছে। ফার্স্ট এড ট্রিটমেন্ট, এটা ভালো বলেছে, খুবই ভালো পয়েন্ট বলেছে। ফার্স্ট এড ট্রিটমেন্টটা ফিরিয়ে আনার দরকার আছে, এবং এটা যদি তোমরা রেগুলার করতে পারো সেখানে নিশ্চয়ই আমরা সাহায্য করবো, অসুবিধা কিছু নেই। তাহলে 1। 2 নম্বর হলো যে অনেক সময় অনেক রোগ নেই, মানে প্র্যাকটিক্যালি রুগী দেখা না, রুগী প্র্যাকটিক্যালি দেখে কোনো লাভ নেই, হেলথ ক্যাম্পের কোনো মানে মাথা মুখে দিতে। কিন্তু কখনো কখনো যদি কোনো টপিকস নিয়ে কোনো এলাকায়, পাড়ায়, মহল্লায় যদি হেলথ টপিকস নিয়ে আলোচনা করতে চাও, তাহলে কিন্তু অনেক আলোচনাগুলো করা যেতে পারে। সেটা তো আমাদের অনেকের রয়েছে, অনেক আমি কেন আরো অনেকের রয়েছে, তারা সেখানে পার্টিসিপেট করতে পারে। এই কাজগুলো কিন্তু করা উচিত। মানে তোমার বাকি কর্মসূচি তুমি তো সেগুলো করবে, সেগুলোকে আমি বাদ দিলে কখনো করবে। তার পাশাপাশি যে সময়টা থাকবে সেই সময়টা যেন করা যায়। অ্যাটলিস্ট এই ফার্স্ট এড ট্রেনিংটা কিন্তু সবাইকে জন্য এটা ইউনিভার্সাল। এই যে লোকে বলে যে একটা কথা যেটা হলো কোয়াকদের দিয়ে ডাক্তারি করে, কোয়াকদের দিয়ে ডাক্তারি করা হবে কেন? তা কোয়াকরা অনেক জিনিস সাহায্য করে। কোয়াক কেন? ফার্স্ট এড মিনিমাম হেলথ কেয়ার, সেটা প্রত্যেকটা মানুষের জানা উচিত, বাড়ির গৃহবধূর জানা উচিত, স্কুলের শিক্ষকের জানা উচিত, প্রত্যেকটা মানুষের জানা উচিত। প্রাইমারি হেলথ কেয়ারের জ্ঞানটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। প্রত্যেকটা মানুষের থাকলে সেখানে আর কোয়াকের দরকার হয় না, কোয়াক যেটা জানে বাকি লোকের। এই জায়গাটা কিন্তু পড়াশোনা শিখেন এমনি মানে ভ্যাকসিনের অনেকের ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিন নিলেই হতে পারে বা ভ্যাকসিন আমার এটা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এটা এত কিছু মানে সবাই বলছে যেটা সেটাই। দিলে কি হতে পারে? ভ্যাকসিন নিলে অনেকের ভ্যাকসিন নেওয়ার পরেও তো অনেক অনেক হচ্ছে, সেটা অনেকের অনেক এখনো পর্যন্ত একটা ভ্যাকসিনও নেই যেটা 100% তোমাকে কভারেজ করবে। পৃথিবীতে অনেক কোনো ভ্যাকসিন নেই 100% কভারেজ। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যার কোনো সাইড এফেক্টস নেই, এমন কোনো জিনিস আছে যার কোনো সাইড এফেক্টস নেই। জল, বায়ু সমেত সব। এমন একটা জিনিস দেখাতে পারো যা নিলে
শুধুই ভালো হয় আর কিছুই খারাপ হয় না। তাহলে যার এফেক্টটাতে তার তো সাইড এফেক্ট থাকবেই। যদি তার কোনো সাইড এফেক্ট না থাকে জানবে তার কোনো এফেক্ট নেই। সেজন্য টিকে নিয়ে যখন একটা টিকে তৈরি হয় সবসময় তার ট্রায়াল বা এগুলো হয়, তাতে এইটাই দেখা হয় তার সাইড এফেক্ট গুলো কতটা কমানো, তার ইমিউনাইজেশন কভারেজের পার্সেন্টেজটা কতটা বাড়ানো। আমাদের এই যে টিকেটা বার করা হচ্ছে এটা কিন্তু খুব চটজলদি বার করা হয়েছে। আরো তো অনেক রোগ আছে, HIV টিকে বেরিয়েছে কবে থেকে হচ্ছে, ম্যালেরিয়ার টিকে নিয়ে তো কবে থেকে হচ্ছে, টিবি টিকে নিয়ে তো কবে থেকে কথা হচ্ছে, বেরিয়েছে। কিন্তু এটা চটজলদি বেরোনো হচ্ছে দুটো কারণ। একটা কারণ সত্যি দরকার ছিল, যেভাবে মানুষ মারা যাচ্ছে দরকার ছিল। আর একটা কারণ হলো বাণিজ্য। বাজার আছে, এই সময় বার করো, বাজার পরে টিকে নিয়ে আসবে, লোকে নেবে না। এখন টিকে নেওয়া তো তেমন নেই, বিভিন্ন টিকা কিন্তু তো ফাঁকাই যাবে, এরকম তার রাত নেই। তার কারণে লোকের ভয় চলে গেছে, যতক্ষণ ভয় আছে ততক্ষণ লোকের সেখান থেকে চলে যাবে। এটা দুটোই কারণ, সবটাকে পুরো বাণিজ্যিক করে উড়িয়ে দিলে কিন্তু চলে। টিকার প্রয়োজনীয়তা আছে, হয়তো এইগুলোর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি কতগুলো আছে যেটা কিন্তু একদম নতুন। এটা আগে এইরকম ভাবে টিকে তৈরি হয়নি। টিকে তৈরির কতগুলো ভাগ আছে, এই ভাগের বাইরে কতগুলো জিনিস, যেটা mRNA বা যেগুলো নিয়ে নতুন ভাবে করা হচ্ছে, এটা আগে হয়নি। তুমি যে কোনো নতুন জিনিসকে যখনই কাজ করবে তখনই তার কতটা সেটা বুঝতে পারবে। কিন্তু তোমার এই মুহূর্তে প্রধান কাজ ছিল, যখন টিকেটা আরম্ভ হলো, এই মুহূর্তে প্রধান কাজ ছিল বাঁচা, সার্ভাইভাল। সেখানে তোমার সাইড এফেক্ট সমূহ কিছু না হলেও যদি মৃত্যুটাকে কমায় সেটাও টিকে নিয়ে কি কোভিড আটকাবে না, টিকে নিয়ে কোভিড আটকাবে কিনা জানি, টিকে নিয়ে কি মৃত্যু হবে না নিশ্চিত তাও না, টিকে নেওয়ার পরও হয়। অবশ্য মারা যাওয়াটা সেটা শুধু কোভিডের জন্য না, অন্য কোভিডের জন্য করা, কিন্তু অ্যাটলিস্ট টিকে নিয়ে কোভিডে মারার সম্ভাবনা অনেক। অনেকক্ষণ ধরেই আমাদের এই সভা চলল। তো আমরা যে দুটো কাজ আগামী দিন করবো এবং যে পরামর্শ আমাদের দিয়েছে, একটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, সেদিকে যাতে আমরা আমাদের এই রেড ভলেন্টিয়ার্স তারাও লক্ষ্য দেবে। এবং আমাদের দ্বিতীয় যে কাজ, যে নিজেদের যাতে সুস্থ রাখা যায় এবং সবাইকে যাতে সুস্থ রাখতে পারি, এই সচেতনমূলক যে প্রচার, এটাও যাতে আমরা করতে পারি। এই কথা বলে সবাইকে আমাদের এই রেড ভলেন্টিয়ার্স মধ্য পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং লাল সালাম জানিয়ে আমাদের এই সভার কাজ